হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমি আরাফাত হোসেন নিলয়, অনার্স প্রথম ইয়ারে পড়ি। পাশাপাশি ছোট্ট একটা কোম্পানিতে হোম ডেলিভারি কাজ করছি। এদিকে আমার এক্সাম চলছে, প্রচুর চাপের ভেতরে আছি। তার উপর এত বড় বিপদ আমার জীবনে আসবে আমি কল্পনাও করি নাই। যাই হোক, গল্পের সাথে থাকুন, সব ক্লিয়ার হয়ে যাবে। আমার ফ্যামিলির সদস্য বলতে 4 জন। আমি, আব্বু, আমার আম্মু আর আমার ছোট বোন নীলিমা। এবার এসএসসি দিয়েছে, পরীক্ষা তো দেওয়া হলো। এবার বকবক না করে গল্পে আসি। আমি সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ করে এক জগ পানি গায়ে ঢেলে দিল। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কার কাজ। এটা নীলিমার কাজ। প্রতিদিন সকালে ও আমার গায়ে পানি দিয়ে আমার ঘুম ভাঙায়। দেখ নীলিমা, সকাল সকাল ডিস্টার্ব না করে থালা বাসন মাছ গিয়ে। তোর মাথা না খেয়ে আমি এখান থেকে যাচ্ছি না। ওকে ফাইন, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘুমানো দেখ। কি কুত্তা, আমি তোর ঘুমানো দেখবো? বলে আমার কান ধরে টানতে লাগলো। উফ, লাগছে কিন্তু। তাতে আমার কি? আম্মু, আম্মু। কি হলো? সকাল সকাল ছাগলের মতো চিৎকার করছিস কেন? দেখো না, তোমার শাকচুনি মেয়েটা সকাল সকাল আমাকে মারছে। ও ঠিক কাজ করেছে, সারাদিন তো মরার মতো ঘুমাস। ঘুম ছাড়া কি আছে জীবনে? চুটিয়ে লাল করে দেব হারামজাদা। আজ বাদে কাল বিয়ে করবি, বিয়ের পর বউকে কি খাওয়াবি? সেসব নিয়ে কোনো চিন্তা আছে তোর? বিয়ে করলে তো চিন্তা থাকবে, আর আমি সারা জীবন ও বিয়ে করবো না। না করবেন কেন? আপনি তো পড়ে পড়ে ঘুমাবেন। ফালতু না বকে কয়টা বাজেছে সেটা বলুন ম্যাম। এই ধর, বেশি না, 8:50। খাইছি রে, আমার এক্সাম। কি রে, ঘুমাবি না? বেশি করে ঘুমা। না রে, আজকে মনে হয় কপালে দুঃখ আছে, বলেই দৌড় দিলাম। আরে ফ্রেশ হয়ে যা। রাস্তা থেকে ফ্রেশ হয়ে নিব এখন, বাই। ওই শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। ফোনে শোনাবো, তুমি 12টার পর ফোন দিও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা। বলেই বাইক বের করে বাইক নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে গিয়ে আগে আমার গার্লফ্রেন্ড চাঁদনিকে খুঁজতে লাগলাম। এবার আমার গার্লফ্রেন্ডের পরিচয়টা দিয়ে ফেলি। আমার গার্লফ্রেন্ড চাঁদনি, আর আমি অনার্স প্রথম ইয়ারেই পড়ি। আমি এদিকে ওদিকে চাঁদনিকে খুঁজতে লাগলাম। আজকেও মেয়েটা প্রচুর রাগ করবে, কারণ আমার আসতে অনেক লেট হয়ে গিয়েছে। আমি দৌড়ে কফি হাউসের দিকে গেলাম। গিয়ে দেখি আমার মিষ্টি গার্লফ্রেন্ডটা কফির সামনে নিয়ে বসে আছে। আমি চুপি চুপি চাঁদনির সামনের চেয়ারে বসলাম। সরি, একটু লেট হয়ে গেল। তোর আসতে কোন দিন লেট হয় না বলতো? আরে রাগ করিস না প্লিজ। কান ধর। আমি কান ধরলাম, কারণ যদি একবার রাগ করে তাহলে ওর রাগ ভাঙাতে কষ্ট আছে। এবার কান ছাড়। তারপর কি খবর তোমার, কেমন আছিস? আর খবর, তোর মতো গাধাকে ভালোবেসে আমার লাইফটা তো গেল। কেন, কি করলাম আমি আবার? তোকে কালকে যেটা বলেছিলাম সেটা করছিস? কোনটা? আরে গাধা, আমাদের প্রেমের কথাটা তোর বাড়িতে বলে দে, তাহলেই তো আমাদের বিয়েটা হয়ে যাবে। এত সোজা না, বুঝলেন ম্যাম। অল্প কিছুদিন হলো চাকরিতে জয়েন করছি, এখন যদি এইসব কথা বাড়িতে বলে দেই তাহলে আমাকে ঝাড়ু দিয়ে পিঠাবে। ভিতুর ডিম কোথাকার, তুই আজকে থেকে আমার সামনে আসবি না, আর আমাকে বিয়ে করার কথাও ভুলে যা। বলে চাঁদনি ক্লাসের দিকে যেতে লাগলো। ওই চাঁদনি শোন, তোর মতো ভিতুর ডিমের সাথে কোনো কথা নেই। ওকে ফাইন, আমি আজকেই বিয়ে করে নেব অন্য মেয়েকে। কি বললি? বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। না, তুই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারিস না, তুই শুধু আমার। পাগলি একটা। ক্লাসে চল। আচ্ছা চল। ক্লাস থেকে বের হয়েই বাইকের কাছে এসে দাঁড়ালাম। আমি বাইকের পাশে দাঁড়িয়ে আছি, আর চাঁদনি বাইকের উপর বসে আছে। হঠাৎ পকেটে ফোন বেজে উঠলো। আমি ফোনটা বের করলাম। কে ফোন দিয়েছে? আম্মু। ওকে, রিসিভ করে লাউডে দে। আমি ফোনটা রিসিভ করলাম। নিলয়, তোর এক্সাম শেষ হয়েছে? হ্যাঁ আম্মু, এইমাত্র শেষ হলো। ওকে, তোকে মেসেজ করে একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, এখানে চলে আয়। কেন? আরে আয় না, সারপ্রাইজ। ওকে বলেই ফোনটা কেটে দিলাম। চাঁদনি, আমার এখন আসতে হবে। সব শুনলাম তো। আচ্ছা, সাবধানে যাবি। ওকে বেবি। মা। আমি আম্মুর কথা মতো সেই ঠিকানায় চলে গেলাম।
আম্মু যে বাড়িটার কথা বলেছিল ওই বাড়িটা পেয়ে গেলাম। বাড়িটা খুব সুন্দর করে সাজানো, মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা ভিতরে গিয়ে দেখি। আমি বাড়ির ভেতরে বাইক নিয়ে ঢুকলাম, সাথে সাথে চারিদিক থেকে আমার আত্মীয় স্বজনরা আমাকে ঘিরে ধরলো। আরে সবাই একসাথে! আরে আজকে তো তোর নীলা আপুর বিয়ে। কি, আজকে নীলা আপুর বিয়ে? তোমরা আমাকে আগে বলোনি কেন? এবার চলুন নীলা আপুর পরিচয়টা দিয়ে ফেলি। নীলার বয়সে আমার থেকে 3 মাসের বড়, সম্পর্কে আমার মামাতো বোন। যেহেতু নীলা আপু আমার সিনিয়র, তাই আমি আপুকে অনেক সম্মান করি। নীলা আপু অনেক সুন্দরী। উনি যখন কলেজে যায় তখন কলেজের সব ছেলেরা আপুর দিকে হা করে তাকিয়ে থাকে। আপু যেমন সুন্দরী তেমন ভালো মনের মানুষ। আপুর রাগও অনেক বেশি। কলেজে গিয়ে অভদ্র ছেলেদের পিটিয়ে ভদ্রতা শিখায়। আপুর কণ্ঠটাও মারাত্মক সুন্দর। যদি আমার আপুর থেকে বয়সে বড় হতাম তাহলে আমি প্রথমে আপুকে প্রপোজ করতাম, তারপর বিয়ে করতাম। ধুরবাল, কি সব আলতু ফালতু চিন্তা করছি। সে তো আমার সিনিয়র, তার ব্যাপারে এইসব ভাবা ঠিক নয়। আচ্ছা মামি, তোমার সেই পরি মেয়েটা কোথায়? ওপরে বিয়ের জন্য রেডি হচ্ছে, যা গিয়ে দেখা করায়। আচ্ছা তোমরা আমার বাইকটা সাইড করো, আমি গেলাম। দেখেছো বাদরটার কাজ? আমি দৌড় দিয়ে উপরে আপুর রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। আসতে পারি আপু? আরে নিলয়, এসো এসো। কেমন আছেন আপু? ভালো, তুমি? ভালো। তোমার আসতে এত লেট হলো কেন? আপু আমার এক্সাম ছিল। ও। আপু আপনার বিয়ে, এটা আমাকে আগে বলেননি কেন? আগে বললে তুমি পরীক্ষা দিতে না। ধুর, কি যে বলেন। ও শোনো, আমি খুব ভালোভাবে তোমাকে চিনি। যাই হোক বাদ দিন, এখন বলুন যার সাথে আপনার বিয়ে হচ্ছে উনি কি করে? ইটালি থাকে। ও বাবা, তাহলে তো অনেক বড় লোক। তা একটু আধটু। দোয়া করি সুখী হন। ওই নিলয়, জানো আমার এই বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। সে কি, এত সুন্দর একটা ছেলেকে পাইলেন, এখনো বলছেন আপনার ইচ্ছে নেই? কেন জানি আমার এই বিয়েটা করতে মন চাইছে না। এইসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বিয়েটা করে ফেলুন বলেই আমি চলে আসতে লাগলাম। তখনই পেছন থেকে নীলা আপু আমাকে ডাক দিল। এই নিলয় শোনো। জি আপু বলুন। আমাকে বিয়ের সাজে কেমন লাগছে? মুখে কিছু বললাম না, শুধু মিষ্টি একটা হাসি দিয়ে হাত দিয়ে বিউটিফুল দেখিয়ে চলে আসলাম। বিয়ের আয়োজন রেডি করে সবাই বরের অপেক্ষায় বসে আছে, কখন বর আসবে। কিন্তু এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো, কিন্তু বরের কোনো খবর নেই। মামা কি হলো, বরপক্ষ এখনো আসলো না কেন? তোরা শান্ত হ, আমি দেখছি। মামা বরপক্ষের কাছে ফোন দিল। ফোনে 5 মিনিটের মতো কথা হলো। আমি খেয়াল করলাম ফোনে কথা বলার সময় মামা কাঁদছে। আমি বুঝলাম কোনো একটা গন্ডগোল হয়েছে। আমি দৌড়ে মামার কাছে গেলাম। মামা কি হয়েছে, কাঁদছেন কেন? মামা আমাকে জড়িয়ে ধরে গলা ছেড়ে কান্না করতে লাগলো। বাবা, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আরে কি হয়েছে সেটা আগে বলুন। বাবা, বরপক্ষ আসার পথে রোড অ্যাক্সিডেন্ট করেছে। নীলা যে ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল ছেলেটা মারা গিয়েছে। এটা কি বলছেন? হ্যাঁ বাবা। মামা তুমি প্লিজ কান্না করো না। অতিথিরা যদি ব্যাপারটা জানতে পারে তাহলে খুব বড় বিপদ হবে। বাবা, আমার মেয়ে বিয়ের আগে বিধবা হয়ে গেল। মামা তুমি কান্না করো না প্লিজ, আমি দেখছি ব্যাপারটা। দৌড়ে আম্মুর কাছে গেলাম, তারপর সম্পূর্ণ ঘটনা আম্মুকে খুলে বললাম। আচ্ছা নিলয়, হ্যাঁ আম্মু বলো। তুই তো জীবনে আমার অনেক কথা শুনেছিস, এবার আর একটা কথা শুনবি প্লিজ। হ্যাঁ আম্মু বলো। তুই নীলাকে বিয়ে করতে পারবি? আম্মু কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আরে নীলা আমার বয়সে বড়, সে আমার সিনিয়র। প্লিজ বাবা, না বলিস না। তুই যদি আজকে নীলাকে বিয়ে করিস তাহলে আজকে 3টে জীবন বেঁচে যাবে। নীলা যদি জানতে পারে তার বিয়ের আগেই তার স্বামী মারা গিয়েছে তাহলে নীলা আত্মহত্যা করবে, আর সেই কষ্ট সহ্য করতে না পেরে আমার ভাই আর ভাবিও মারা যাবে। তাই বলছি প্লিজ বাবা, তুই আর না বলিস না। আমি একটু ভেবে দেখলাম, সত্যি তো, আজকে যদি আমি নীলাকে বিয়ে করি তাহলে 3টা জীবন বেঁচে যাবে, কিন্তু ওদিকে আমার গার্লফ্রেন্ডের জীবনটা নষ্ট হয়ে যাবে। এখন আমি কোনটা করব? নীলা আপুকে বিয়ে করব নাকি বিয়ে করব না? এইসব ভাবতে ভাবতে কখন যে আমার চোখের কোণে পানি চলে আসলো আমি বুঝতেই পারলাম না। হঠাৎ পেছন থেকে কেউ একজন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ঘুরে দেখি নীলা। ভাইয়া, এ কি হলো আমার? কান্না করিয়েন না, আপনার কিছু হবে না। ভাইয়া, সবাই জেনে যাবে যে আমার বিয়ের আগে আমার স্বামী মারা গিয়েছে। এটা জানার পর আমাকে কে বিয়ে করবে? তোমাকে আমি বিয়ে করব, প্লিজ তুমি কান্না করো না। কখন যে আপনি থেকে তুমি তো চলে আসলাম বুঝতেই পারলাম না।
কি যে হচ্ছে আমার সাথে, আমি স্বপ্ন দেখছি না তো? কি বললেন? তোমাকে কেউ বিয়ে না করলে আমি তোমাকে বিয়ে করব। না ভাইয়া, তুমি আমার জন্য শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করবে কেন? না হয় একটা মেয়ের জন্য জীবন নষ্ট করে দিলাম, তবুও তো মেয়েটা বেঁচে যাবে। নীলা আমার মুখের দিকে মায়াবী চোখ দিয়ে তাকিয়ে আছে। আমি নীলার চোখের দিকে তাকিয়ে দেখি নীলার চোখের কাজলগুলো চোখের পানিতে ধুয়ে গিয়েছে, মেকআপ নষ্ট হয়ে গিয়েছে। আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাদের ভালোবাসা দেখে মামা মামিও কেঁদে ফেললো। মামা আমার কাছে এসে আমার হাত ধরলো। বাবা, তুই সত্যি একটা ভালো মানুষ। তোর মতো ছেলে যদি প্রতিটা মা বাবা পাইতো, তাহলে আজকে আর বাবা মায়ের অবাধ্য সন্তান জন্ম নিত না। ভাই, এখন এসে বলার সময় না। অতিথিরা জানার আগে নীলার বিয়েটা দিয়ে দিতে হবে। হ্যাঁ ভাবি। আম্মু আব্বুর কথা মতো আমাদের বিয়েটা হয়ে গেল। যতটা খুশি তার থেকে বেশি কষ্ট পাচ্ছি 4 দিনের কথা ভেবে। এবার মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ির পথে রওনা দিব। নীলা মামা মামি ছেড়ে বাসায় আসার সময় প্রচুর কান্নাকাটি করলো। মামাতো ভাই রুহান আমার কাছে আসলো। ভাই, আমার বোনটাকে একটু দেখে রাখিস, ওকে তোর হাতে তুলে দিলাম। ভাইয়া, তুই চিন্তা করিস না। ভাই, আমার বোনটাকে কোনো কষ্ট দিস না। আমি রুহানকে জড়িয়ে ধরলাম। ভাইয়া, নীলা যেমন তোমার কলিজার টুকরা, তেমনি আমারও। ও রুহানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জানিস ভাই, আল্লাহ যেটা করে সেটা বান্দার ভালোর জন্য করে। হ্যাঁ রে, এখন প্লিজ কান্নাকাটি করিস না, হাসি মুখে বোনটাকে বিদায় দে। রুহান চোখ মুছে নীলাকে জড়িয়ে ধরলো। আরে, এবার তো আমাদের বৌমাকে ছেড়ে দে। দেখেছো একদিনে কেমন হিংসা করছে। তাই তো করবো, এমন মিষ্টি একটা বউ পাইলে সবাই হিংসা করবে। আব্বু আম্মু, তোমরা নীলাকে নিয়ে এসো, আমি চলে গেলাম। আমার প্রচুর ঘুম পাচ্ছে। সে কি, তাহলে তোকে এখন আর বাইক চালাতে হবে না। তুই বাইকটা রেখে আমাদের সাথে গাড়িতে চল। আমার বাইকে কি হবে? আরে চিন্তা করিস না, আমি কালকে নিয়ে আসবো। হলো তো, এবার চলো। হঠাৎ আমার ছোট বোন নীলিমা এসে আমার হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে যেতে লাগলো। এই কুত্তা, কোথা নিয়ে যাচ্ছিস আমাকে? আরে চল লাগে। আমাকে গাড়ি কাছে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে ড্রাইভারের পাশে ছিঁড়ে বসতে যাবো, তখনই পিছন থেকে নীলিমা আমার জামা টেনে ধরলো। ওখানে বসতে পারবেন না স্যার, এখানে আপু বসবে। ওহো, তাহলে আমি বরং মাঝখানে ছিঁড়ে বসি। জি না, মাঝখান আম্মু আর আমি বসবো। হাজক, তাহলে আমি গাড়িতে যাব না বলেই চলে আসতে লাগলো। কোথায় যাচ্ছেন স্যার? সিট তো পিছনে। বলে আমাকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। আমি গাড়ির পেছনের সিটে বসতে যাব, তখনই খেয়াল করে দেখি নীলা আমার পাশের সিটে বসে আছে। আমি একটু লজ্জা পেয়ে নীলা আমার মাঝের একটু ফাঁকা রাখলাম। আস্তে আস্তে নীলা আমার দিকে এগিয়ে আসছে, ও সাইডে সরে যাচ্ছি। আমি সতে সতে গাড়ির দরজার কাছে চলে আসলাম। ওদিকে আম্মু আব্বু এসে যে যার সিটে বসে পড়লো। গাড়ি চলছে, এদিকে ভয় আমার বুকের ভেতর কারেন্টের শক লাগছে। নীলা একটু দুষ্টুমি করে আমাকে চিমটে কাটলো। আমি গাড়ির ভেতরে কিছুই বলতে পারছি না, শুধু সহ্য করে যাচ্ছি। আমার সাথে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়লো। আমি ওর মাথাটা হাত দিয়ে ধরে রাখছি, কারণ যদি মাথা ছেড়ে দেই তাহলে ধাক্কা লেগে ওর ঘুম ভেঙে যাবে। কিছু সময় হাত দিয়ে ওর মাথাটা ধরে রাখলাম, তারপর হাতটা সরিয়ে নিলাম। নীলা আমার ঘাড়ে মাথা দিয়ে ঘুমাচ্ছে। মনে হচ্ছে মেয়েটার কোনো চিন্তাই নেই, খালি ঘুমাচ্ছে। গাড়ি আমাদের বাড়ির সামনে থামলো। আব্বু আম্মু গাড়ি থেকে নামলো। কি নিল নাম? কিভাবে নামবো, নীলা তো ঘুমাচ্ছে। হঠাৎ আম্মুর পিছন থেকে নীলিমা বলে উঠলো, ভাই, তুই ভাবিকে কোলে নিয়ে নাম, তাহলে ভাবির ঘুমটা আর ভাঙবে না। হ্যাঁ নীলিমা, ঠিক বলেছে। মেয়েটা সারাদিন অনেক কষ্ট করেছে, এখন মেয়েটার ঘুম ভাঙানো ঠিক না। খাইছে রে, এখন বড় অপিকে কোলে দিতে হবে। ভাইয়া, ফিস ফিস করে কি বলছিস? আম্মু, আমি নীলাকে কোলে নিতে পারবো না। হারামজাদা, কি বললি? এ মানে কিছু না, নিচ্ছি। আমি নীলাকে কোলে তুলে নিলাম, তারপর বাড়ির ভিতর ঢুকলাম। আম্মু, নীলাকে কোন রুমে নিয়ে যাব? আরে গাধা, সেটাও কি আমাদের বলে দেওয়া লাগবে? তোর বউ তোর রুমে নিয়ে যা। আচ্ছা, আমি নীলাকে নিয়ে আমার রুমে গেলাম। রুমের দরজা খুলতেই আমি হা করে তাকিয়ে পড়লাম। হাই আল্লাহ, আমার রুমটা এত সুন্দর করে সাজালো কে? আমি নীলাকে কোলে নিয়ে নীলার মুখের দিকে তাকিয়ে আছি। আহা, কত মিষ্টি আমার বউটা, কত মিষ্টি করে ঘুমায়। ধুরবাল, কি সব ভাবছি। নীলা তো আমার সিনিয়র আপু। নীলাকে নিয়ে এসব ভাবা ঠিক হচ্ছে না। নীলাকে বিছানায় শুয়ে দিয়ে নীলার পাশে বসলাম। কত সুন্দর মেয়েটা, যদি মেয়েটার কপালে একটু চুমা দিতে পারতাম। ছিসি, কি ভাবছি, নীলা আমার বড় আপু,
বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দরজা খুলতেই নীলা দৌড়ে এসে আমার পায়ে সালাম করতে লাগলো। আরে আপু কি করছো, ওঠো। তবুও নীলা উঠলো না। এই আপু পাটা ছাড়ো প্লিজ। আমি নীলার হাত ধরে উঠলাম। আপু তোমার সাথে আমার কিছু কথা ছিল। নিলয়, আমি তোমার বউ, তুমি আমাকে আপু বলছো কেন? আপু আমি আপনাকে বউ বলে মানতে পারবো না। আমাকে যখন বউ বলে মানতে পারবে না, তাহলে আমাকে বিয়ে করলে কেন? আপু আমি তোমাকে সব বলবো, আমাকে একটু সময় দাও প্লিজ। না, এক্ষুনি বলো। আচ্ছা ছাদে চলুন, ছাদে গিয়ে বলছি। এত রাতে ছাদে কেন? চাঁদ দেখবো আর গল্প করব। আচ্ছা চলো। নীলাকে নিয়ে ছাদে গেলাম। আপু আমার গার্লফ্রেন্ড আছে। কি বলছো তুমি? তাহলে আমাকে বিয়ে করলে কেন? আম্মু আব্বুর চাপে। এখন আমার কি হবে? কি আর হবে, এভাবে সংসার করতে হবে। আমি না হয় তোমার সংসার করে সুখী হলাম। কিন্তু চাঁদনির কি হবে? মেয়েটা তো কখনো তোমাকে ভুলতে পারবে না। আচ্ছা আপু একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো? এখন চাঁদনির পরীক্ষা চলছে। চাঁদনির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা মিথ্যা স্বামী স্ত্রীর অভিনয় করব। তারপর? চাঁদনির পরীক্ষা শেষ হতে আর 2 দিন বাকি আছে। তারপর আমি চাঁদনিকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব। তারপর চাঁদনিকে বিয়ে করব। 2-1 বছর যদি আমি বাড়িতে না আসি, তাহলে আব্বু আম্মু তোমাকে এমনিতেই তোমার আব্বুর বাড়িতে তুলে দিয়ে আসবে। তখন তুমি আমাকে ডিভোর্স দিও। আমার কথা শোনার পর যেন নীলিমার মাথায় আকাশ ভেঙে পড়লো। একটা মেয়ের বুকে কতটা আশা নিয়ে একটা ছেলেকে বিয়ে করে, সেটা শুধু একটা মেয়েই বলতে পারবে। আর যদি বিয়ের রাতেই সেই আশাটা ভেঙে দেওয়া হয়, তাহলে মেয়েটার অবস্থা কেমন হতে পারে একটু ভেবে দেখুন। নীলা কাঁদো কাঁদো কণ্ঠে বলল। খুব সুন্দর আইডিয়া। এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। আমার ঘুম পাচ্ছে না। আরে রুমে চলো। ইচ্ছে নেই এখন, মনে হচ্ছে আমার আপন বলতে শুধুই আকাশটাই আছে। আপু পাগলের মতো কি সব বলছো? নীরা জানো, আমার কপালটাই না খারাপ, না হলে বিয়ের আগে কি স্বামী মারা যায়? আপু এসব বাদ দাও তো, আমি আছি তো তোমার পাশে। আমার পাশে কাউকে লাগবে না, আমি একা পথ চলতে পারবো। আপু অনেক হয়েছে, এবার চলো না। বললাম তো, তুমি গিয়ে শুয়ে পড়ো। পাগল নাকি? আম্মু যদি জানতে পারে তোমাকে ছাদে রেখে আমি ঘুমাচ্ছি, তাহলে আম্মু আমাকে মেরে ফেলবে। বলে আমি নীলাকে কোলে তুলে নিলাম। নীলা কিছুটা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি নীলার মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। তোমার কোলে ওঠার আমার কোনো অধিকার নেই। তোমার কোলে তো চাঁদনি উঠবে। আপু বাদ দাও না চাঁদনির কথা, যতদিন আছি স্বামী স্ত্রীর অভিনয়টা তো করে যাও। আচ্ছা, তুমি যখন তোমার পরিবার ছেড়ে চলে যাবে, তখন তোমার কষ্ট হবে না? কষ্ট হলে কিছু করার নেই, মানুষ নিজের ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারে। তা ঠিক, দোয়া করি তোমরা সুখী হও। খুব ভালোভাবে বুঝতে পারছি নীলা কথাটা মন থেকে বলছে না, বরং রাগ করে বলছে, তোমাদের দোয়া আমার সাথে থাকলেই চলবে। আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। আমি নীলাকে বিছানায় বসিয়ে দিলাম। তারপর আমি সোফায় শুয়ে পড়লাম। কি হলো, তুমি সোফায় কেন? আপু আপনি আমার থেকে বয়সে বড়, আমি বড় আপুর পাশে কখনো ঘুমাতে পারবো না। নিলয়, আমি তো তোমার থেকে 3 মাসের বড়। তাতে কি, একদিনের বড় হলে সে সিনিয়র। বুঝতে পারছি, থাক, তোমার যখন ইচ্ছে তাহলে আর কি বলবো। ধন্যবাদ আমার মনের কথাটা বোঝার জন্য। নীলা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। গুড নাইট। গুড নাইট। সকালে কেউ একজন আমার মাথায় হাত দিয়ে ডাকছে। এই কুত্তি, আজকে এত সুন্দর করে ডাকছিস কেন? প্রতিদিন তো গায়ে পানি ঢেলে দিস, আজকে আবার তোর কি হলো? বলে আমি চোখ খুলে দেখি নীলা আপু। ইস খাইছে রে, বড় আপুকে তুই করে বললাম, এবার আমাকে পিটিয়ে সোজা করবে। আরে নিলয়, ওঠো না, অনেক বেলা হয়ে গিয়েছে, তুমি কলেজে যাবে না? হ্যাঁ, কয়টা বাজে আপু? 7টা। আপনি কলেজে যাবেন না? আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু আম্মু বললো তোমাকে সাথে করে নিয়ে যেতে। আপনি দেখি স্বার্থপর, আমাকে না নিয়েই একা একা কলেজে চলে যাচ্ছেন। স্বার্থপর না হলেই পৃথিবীতে বেঁচে থাকা কঠিন। তা ঠিক। আরে উঠো তো। আমি লাফিয়ে উঠে বসলাম। নীলা আমার হাতে টাওয়ালিটা দিল। যাও তাড়াতাড়ি গোসল করে এসো। গোসল করবো কেন? কাল ওয়েডিং নাইট ছিল, আর আজকে তুমি গোসল করবে না? বাসরাতে আমি কিছু করিনি তো। যাই হোক, বাড়িতে মানুষ আছে, তোমার গোসল করতে হবে। তোর বাল, সকাল সকাল ঠান্ডা গোসল করতে হবে,
বা কেন যে বিয়ে করতে গেলাম। ওই খালি খালি এগুলা বলো কেন? সরি আপু, ভুল করেই বলে ফেলেছি। এবার গোসল করে এসো, না হলে কিন্তু এবার থাপ্পড় খাবে। এ না, আমি যাচ্ছি বলে তাড়িটা নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম। আমার দৌড়ানো দেখে নীলা জোরে জোরে হাসতে লাগলো। আমি কোনো রকম গোসলটা শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমার পছন্দের জামা আর প্যান্ট রাখা আছে সোফার উপর। আরে এগুলো কে রেখে গেল? আজ পর্যন্ত কেউ তো এমনভাবে আমার পছন্দের জিনিস কি এটা জানে না। ভূতে রেখে গিয়েছে, এখন এগুলো পরে কলেজ চলো। যদি না বলো এগুলো কে রেখে গিয়েছে, তাহলে আমি এগুলো পরবো না। আচ্ছা পড়া লাগবে না, তুমি বড় টাওয়েল পরেই কলেজে চলো। আমি নীলার মুখের দিকে হা করে তাকিয়ে নীলার অপরূপ সুন্দর হাসিটা দেখছিলাম। আহা, কত মিষ্টি করে হাসে, মন ছুঁয়ে দেওয়ার মতো হাসি। এই যে স্যার, মুখটা এবার বন্ধ করুন, না হলে কিন্তু মাছি ঢুকে যাবে। ইয়ে মানে? ওইগুলো আমি রেখেছি, এবার তো পরে নাও। ওয়াও, বিউটিফুল। তোমার পছন্দের কোনো তুলনা হয় না। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আপু, তুমি একটু ব্যালকনিতে যাবে প্লিজ? আমি তোমার সামনে জামা প্যান্ট পরতে পারবো না, আমার লজ্জা লাগে। কি লাজুক ছেলে। বলে নীলা ব্যালকনিতে চলে গেল। আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আপু, এবার আসুন। কি হলো, এখনো হাতের বোতামটা লাগাওনি? ধুরবাল, হাতের বোতাম লাগানো যাচ্ছে না, তুমি চলো তো। পাগল একটা। বলেই নীলা আমার দিকে এগিয়ে আসলো। তারপর আমার জামার বোতাম লাগাতে লাগলো। আরে আপু, কি করছো? সিসি। কোনো কথা বলবে না, একদম চুপ করে সোজা হয়ে দাঁড়াও। নীলা আমার জামার বোতাম লাগিয়ে হাতে ঘড়িটা পরিয়ে দিচ্ছে। আমি নীলার মুখের দিকে তাকিয়ে ভাবছি, আচ্ছা চাঁদনিও কি বিয়ের পর আমাকে এভাবে ভালোবাসবে তো, নাকি বিয়ের পর আমাকে আর ভালোবাসবে না? ধুর, কি সব ভাবছি। চাঁদনি তো নীলার থেকে বেশি ভালোবাসবে। নীলা ঘড়িটা পরে দিল, তারপর চিনিটা হাতে নিল। নীলা আমার থেকে লম্বা একটু খাটো। নীলা সোফার উপর উঠে দাঁড়ালো, তারপর আমার চুল আশ্রয় দিতে লাগলো। আপু, চুলটা তো আমি আশ্রয় নিতে পারতাম। তোমাকে না বলেছি কোনো কথা বলবে না। সরি আপু। নীলা নিজের চোখের ভুঁড়ি থেকে একটু কাজল নিয়ে আমার কপালে লাগিয়ে দিল। আপু, আমার কপালে কাজল দিচ্ছে কেন? আমি বাচ্চা নাকি? তোমার দিকে কারো নজর যেন না লাগে, তাই কাজল লাগিয়ে দিলাম। কি বউ রে! কিছু বললে বুঝি? না কিছু না, চলো। আমি নীলা নিয়ে নিচে নামছি। তখন নীলিমা উপরে আসতে লাগলো। আমি নীলিমাকে দেখে নীলার ঘাড়ে হাত দিলাম। নীলা আমার হাতে ছোঁয়া পেয়ে একটু অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো। কি ব্যাপার, স্যার ম্যাডামকে নিয়ে কোথায় যাওয়া হয়েছে? কলেজে যাচ্ছি, সামনে থেকে সর। তোর পথ কে আটকিয়েছে? যা। আচ্ছা, তুই আমার রুমটা একটু গুছিয়ে রাখিস কেমন? রুম গুছিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি সত্যি? কলেজ থেকে বাড়িতে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসতে হবে। তোর মতো পেতনির জন্য আমি আইসক্রিম নিয়ে আসবো? দেখেছো ভাবি, তোমার সামনে ভাইয়া আমাকে পেতনি বলছে। তাই তো নিলয়, তোমার ভুল হয়েছে, তুমি নীলিমার কাছে ক্ষমা চাও। আচ্ছা বোন, আমার ভুল হয়েছে, প্লিজ ক্ষমা করে দে। তোর মতো ছোট লোকের কথাই কিচ্ছু হয় না, যা, তোকে ক্ষমা করে দিলাম। থ্যাঙ্কস বলে আমরা চলে আসতে লাগলাম। তখন নীলিমা আবার পিছন থেকে ডাক দিল। কি হলো আবার? আইসক্রিম নিয়ে আসবি তো? পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইয়া নানি আসলে আমি নিয়ে আসবো, কেমন? থ্যাঙ্কস ভাবি। আমি আর নীলা বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি রিক্সার অপেক্ষায়, কারণ আজকে বাইক নেই, তাই রিক্সায় যাওয়া লাগবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা আসলো। আমি আগে রিক্সায় উঠে বসলাম, তারপর হাতটা বাড়িয়ে দিলাম। নীলা আমার হাতটা ধরে আমার পাশে বসলো। আমি দুজনের মাঝখানে কিছুটা ফাঁকা রেখে বসলাম, কিন্তু নীলা আমার দিকে এগিয়ে এসে বসতে লাগলো। আমি যত সরে যাচ্ছি নীলা তত এগিয়ে আসছে। নীলার মুখের দিকে তাকালাম, নীলা আমার দিকে রাগের চোখে তাকালো। আমি বুঝলাম বড় আপুর রাগ উঠে গিয়েছে। আমি আর কিছু করলাম না, চুপ করে সোজা হয়ে বসলাম। রিক্সা কলেজের সামনে এসে দাঁড়ালো। আমি প্রথমে রিক্সা থেকে নামলাম, তারপর নীলার হাত ধরে নীলাকে আস্তে আস্তে নামতে বললাম। আমি ভাড়া মিটিয়ে দিয়ে কলেজের ভেতরে ঢুকতে যাব, তখনই পেছন থেকে রিক্সাওয়ালা মামা ডাক দিল। জি মামা। স্যার, একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন? হ্যাঁ অবশ্যই। আর আপনার পাশে যে মেয়েটা বসেছিল উনি কি আপনার বউ? এ মানে হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী। ধন্যবাদ স্যার। আমি একটা হাসি দিয়ে চলে আসলাম।
কলেজের ভিতরে ঢুকতেই সব ছেলেদের নজর আমাদের দিকে। সবাই ভাবছে গুন্ডি মেয়ের সাথে আমার মতো নরম প্রকৃতির ছেলে আসছে। আমার বন্ধুরা আমার কাছে দৌড়ে আসলো। আরে নিলয়, তোরা একসাথে? কেন, একসাথে কলেজে আসা যাবে না? আরে তা না, আজ পর্যন্ত কলেজের ছেলেরা যাকে ভয় পাইছে, আজ সেই মেয়ে তোর হাত ধরে কলেজে ঢুকেছে। এটা সত্যি অবাক করার মতো। আরে নীলা আমার ফুফাতো বোন। কি বলিস সেটা? তুই যদি আগে বলতিস তাহলে আমাদের আর নীলা আপুর হাতে মার খাওয়া লাগতো না। ওই, তোরা নিলয়ের বন্ধু? ইয়ে মানে? একদম চুপ, তুমি একটা কথাও বলবে না। ইয়ে মানে আপু, আমরা অনেক আগে থেকেই বন্ধু। আজকের পর থেকে যদি তোদের একটা কেউ নিলয়ের আশেপাশে দেখি না, তাহলে মেরে পা ভেঙে দিব, বলে দিলাম। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম, আমরা এখন আসি ভাই। ওই শরীফুল শোন না। আসি রে ভাই। আজকের পর থেকে কলেজে আমার সাথে আসবে, আমার সাথেই বাড়িতে যাবে। কোনো বন্ধুর সাথে যদি কোনো কথা বলো তাহলে তোমাকে মেরে কিন্তু হাসপাতালে ভর্তি করব। নাউজুবিল্লাহ। চলো এবার ক্লাসে। আপু, আমি একটু চাঁদনির সাথে দেখা করব। চলো, আমিও তোমার সাথে যাব। কি দরকার আপু, আপনি বরং ক্লাসে যান। একটা থাপ্পড় দেবো কিন্তু, চলো। আচ্ছা চলুন। আমি নীলাকে নিয়ে কফি হাউসে গেলাম, কারণ চাঁদনি প্রতিদিন ওখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করে। আজকে যে আমার অবস্থা কি হবে সেটা শুধু আল্লাহই জানে। ওদিকে চাঁদনি, এদিকে নীলা। আজকে আমাকে মেরেই ফেলবে নীলা আপু। বলো। না মানে, আপনি চাঁদনির সামনে গিয়ে কি পরিচয় দিবেন? আমি বলবো আমরা ভাই বোন। ভাই বোন বললে কি বিশ্বাস করবে? সেটা জানি না, কিন্তু আমি চাই না আমার জন্য তোমাদের মাঝে ঝগড়া সৃষ্টি হোক। আপু, আমার মনে হয় আমাদের সত্যিটা বলে দেওয়া ঠিক হবে। সেটা তোমাদের ব্যাপার। আচ্ছা চলুন, সত্যিটা বলে দেব, তারপর যেটা হবে দেখা যাবে। আচ্ছা। নীলাকে নিয়ে কফি হাউসে গিয়ে বসলাম। নীলা আর আমি বসে বসে কফি খাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই চাঁদনি দৌড়ে আসলো। আমি চাঁদনিকে দেখে উঠে দাঁড়ালাম। নিলয়, তুই এখানে? আর আমি তোকে সারা কলেজে খুঁজে পাচ্ছি না। কেন, এত খোঁজাখুঁজির কি হলো? কালকে রাতে আমার ফোনটা ধরলি না কেন? চাঁদনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কালকে রাতে আমার ফোনটা রিসিভ করিসনি কেন, এটার উত্তর দে। বিজি ছিলাম। আজ 5 বছরের মধ্যে তোকে তো এমন বিজি পাইনি। কি হয়েছে সেটা বল। একটু সাইডে চলো। আচ্ছা চল। আমি চাঁদনিকে নিয়ে কফি হাউসের এক কোনায় চলে আসলাম। কি হয়েছে এবার বল। চাঁদনি, আমি যদি কখনো অর্ণবকে বিয়ে করি তাহলে তুই কি আমাকে ভুলে যেতে পারবি? আজব, আজকে হঠাৎ এই কথা বলছিস কেন? আরে বল না, আমাকে ভুলে যেতে পারবি? না, কখনো তোকে আমি ভুলে যেতে পারবো না। আমার বউ থাকা সত্ত্বেও আমাকে আবার বিয়ে করতে পারবি? অবশ্যই পারবো, তোর জন্য আমি সবকিছু পারবো। চাঁদনি, আমার বিয়ে হয়ে গিয়েছে। তোর বিয়ে? হাসছিস কেন? তোর মতো ভীতুকে কোন মেয়ে বিয়ে করবে? বিশ্বাস কর চাঁদনি, আমার বিয়ে হয়ে গিয়েছে। হয়েছে হয়েছে, তুই ভালোই নাটক করতে পারিস। বলেই চাঁদনি আমাকে জড়িয়ে ধরলো। চাঁদনিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আরে নিলয়, কাঁদছিস কেন? চাঁদনি, বিশ্বাস করো, আমার বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা, তোর বউকে দেখাতো। নীলা, এদিকে একটু আসো তো। নীলা আমাদের পাশে এসে দাঁড়ালো। আরে নীলা আপু, তুমি? হ্যাঁ, নীলা আমার স্ত্রী। আপু, নিলয় কি সত্যি বলছে? হ্যাঁ চাঁদনি, আমরা এখন স্বামী স্ত্রী। নীলার কথা শোনার পর চাঁদনির হাসি মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। নিলয়, তুই অনেক সুন্দর একটা বউ পাইছিস রে। নীলা আপু অনেক ভালো মানুষ, তোর সুখী হবি এই দোয়া করি। চাঁদনি, আমার কথাটা শোনো। কি আর শোনাবো বল, কি শুনতে বাকি আছে বল। এখনো অনেক কিছু বাকি আছে। আমি আর কিছু শুনতে চাই না। বলেই চাঁদনি চলে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে চাঁদনি হাত আটকে ধরলাম। নিলয়, আমার হাত ছাড় বলছি। না, আমি তোর হাত ছাড়বো না, তুই আগে আমার কথাগুলো শোন। চাঁদনি হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমাকে কি পুতুল পাইছিস? ইচ্ছে মতো ইউজ করছিস আর এখন ছুঁড়ে ফেলে দিচ্ছিস। আরে এতদিন আমি তোকে মন থেকে ভালোবেসেছিলাম, আর আজকে তুই ভালোবাসার এই দাম দিলি? ছি ছি নিলয়,
তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে। তুই আমার সামনে থেকে চলে যা। তোর মতো বেইমানের মুখ আমি আর দেখতে চাই না। বলে চাঁদনি কান্না করতে করতে চলে গেল। আমিও ক্লাসে চলে গেলাম। কলেজ শেষ করে আমি কফি হাউসে এসে বসলাম। কিছুক্ষণ পর নীলা আসলো। নীলা আমার সামনে এসে বসলো। কি হলো নিলয়, বাড়িতে যাবে না? হ্যাঁ যাব। চলো। আপনি একা চলে যান, আমি একা চলে যেতে পারবো। সে কি, একা যাবে কেন? চলো, দুজন একসাথে যাই, না হলে আম্মু আব্বু রাগ করবে তো। আচ্ছা চলুন। নীলাকে নিয়ে বাড়িতে চলে এলাম। নিলয় তুমি সোফায় বসো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর গল্প করব। শুধু মাথা নাড়ালাম। আমি সোফা থেকে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। শুনেছি সিগারেটের ধোয়ার সাথে সাথে নাকি মনের সব কষ্টগুলো উড়িয়ে দেওয়া যায়, তাই ছাদে বসে সিগারেট টানছি। আমি এটা কি করলাম? দুইটা মেয়ের জীবন নষ্ট করে দিলাম। আমাকে ছাড়া চাঁদনি যেমন থাকতে পারবো না, তেমনি চাঁদনিকে ছাড়া আমি কখনো নীলের সাথে সংসার করতে পারবো না। জীবনটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। ভালোই তো ছিলাম, কেন যে আমার সাথে এমন হলো? আমি একটা কাপুরুষ। আজকে যদি ফ্যামিলিতে আমার চাঁদনির প্রেমের কথা বলে দিতাম, তাহলে আজকে আর এত কষ্ট পাওয়া লাগতো না। হঠাৎ আমার ঘাড়ে কেউ একজন হাত দিল। আমি পেছনে ঘুরে দেখি নীলা আপু। আমি তাড়াহুড়ো করে সিগারেট ফেলে দিলাম। আরে নিলয়, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন আপু, কি হয়েছে? আরে নিলয়, এখানে কিসের ধোয়া? মানে তুমি সিগারেট খাও, সেটা আগে বলনি তো। প্রয়োজন মনে করিনি, তাই আর বলা হয়নি। সিগারেট খাওয়া ঠিক না। জানি, তবু কেন সিগারেট খাও? কষ্টগুলো সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিতে চাই। তোমার কিসের কষ্ট? জানো আপু, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, সে আজকে আমাকে ভুল বুঝলো, আমার কোনো কথাই শুনলো না। আচ্ছা নিলয়, চাঁদনিকে ভুলে আমাকে নিয়ে নতুন জীবন শুরু করা যায় না? আপু, আমি চাঁদনিকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া অন্য মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। ও আচ্ছা, খেতে চলো, আম্মু আব্বু অপেক্ষা করছে। আমার ক্ষুধা নেই, তুমি গিয়ে খেয়ে নাও। নিলয়, একদম পাগলামি করো না, চলো খেতে চলো। বললাম তো খাবো না, তবু করে বিরক্ত করছো আমাকে। নীলা কান্না করতে করতে রুমে চলে গেল। আমিও চাঁদনির নাম্বারে ফোন দিলাম, কিন্তু চাঁদনি আমার নাম্বার ব্ল্যাক লিস্টে দিয়ে রেখেছে। অনেক ট্রাই করলাম, কিন্তু ফোন ঢুকলো না। তাই ফোনটা রেখে রুমের দিকে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নীলা খাটের উপর শুয়ে কান্না করছে। আমাকে দেখে নীলা চোখের পানি মুছে বিছানা থেকে উঠে বসলো। আমি নীলার পাশে গিয়ে বসলাম। নীলা আমার হাতটা ধরলো। প্লিজ নিলয়, এবার খেতে চলো। আচ্ছা আপু, তুমি আমার জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছ? সেটা তুমি বুঝবে না, যখন বুঝবে তখন আর সময় থাকবে না। আপু জানো, চাঁদনি আমার নাম্বার ব্ল্যাক লিস্টে দিয়ে রেখেছে। সে কি, তুমি অন্য কোনো নাম্বার দিয়ে ট্রাই করোনি? আমার সব নাম্বার চাঁদনি ব্ল্যাক লিস্টে দিয়ে রেখেছে। আচ্ছা তুমি বিকেলে চাঁদনির সাথে দেখা করো, এখন খেতে চলো। আপু, আমাকে একটা হেল্প করবে প্লিজ? হ্যাঁ বলো। আপু, আপনার অনেক সম্মান কলেজে, অনেক মেয়ে আপনার কথা শুনে। আপনি একটু চাঁদনিকে বুঝিয়ে বলবেন ব্যাপারটা। আমার কথা কি চাঁদনি শুনবে? অবশ্যই শুনবে। আচ্ছা, ট্রাই করে দেখতে পারি। অনেক ধন্যবাদ আপু, আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলবো না। আরে নিলয়, আগে তো চাঁদনিকে রাজি করাতে হবে, তাই না? আপনি বললে ঠিক রাজি হবে। আচ্ছা ঠিক আছে, এবার খেতে চলো। আচ্ছা চলো। নীলাকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ডাইনিং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। ভাইয়া, পরীর মতো একটা ভাবি এনে দিলাম, এর জন্য আমাকে কিছু গিফট দিবে না? হাতের কাছে আয়, তোর গিফট দিচ্ছি। নীলিমা আমার পাশে এসে বসলো। আমি নীলিমার চুল ধরলাম। উফ, রাখছি কিন্তু। আর চাই তোর গিফট? ওই শুরু হয়েছে ঝগড়া। তোমার এই শাকচুন্নি মেয়েটা যতদিন এই বাড়িতে থাকবে, ততদিন এমন ভাবে ঝগড়া হবে। জানো বৌমা, আজ পর্যন্ত ঝগড়া ছাড়া কোনো একটা দিন একটু শান্তিতে থাকতে পারলাম না। এই দুইটাকে নিয়ে কি আর পারি না। একদম ঠিক বলেছেন আম্মু, যখনই ওনারা দুইজন এক জায়গায় হয় তখনই ঝগড়া শুরু হয়। আম্মু, তোমার এই বাদর ছেলেটাকে বাড়ি থেকে বের করো তো, আর ঝগড়া হবে না। ওই, আমার বাড়িতে আমি থাকবো, তুই দূর হ। না, এটা আমার আব্বুর বাড়ি, এখানে আমি থাকবো, তুই দূর হ, যা। কিসের আব্বুর বাড়ি? বাড়ি আবার তোর, বিয়ের বয়স হয়েছে, তুই এবার এই বাড়ি থেকে দূর হ। পারবো না। না, পারবে কেন? তুমি তো আমার ঘাড়ে বসে খাবে। কই, আমি আব্বুর টাকায় খাই, তোর না, বুঝলি? অনেক ঝগড়া হয়েছে,
এবার দুজন একদম চুপ। ভয় পেয়ে চুপ হয়ে গেলাম। ভাবি, আর একটা কথা বলি। বলো। ভাইয়া, ভাবিকে নিয়ে হানিমুনে কোথায় যাচ্ছিস? বাসার ছাদে। কত সুন্দর আমাদের বাসার ছাদটা, তাই না? লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল। ফয়জলামি করিস না, কোথায় যাচ্ছিস সেটা বল। সেটা সময় হলে বলবো। আচ্ছা, তাড়াতাড়ি বলিস, আমি কথাটা শোনার অপেক্ষায় থাকলাম। বলে নীলিমাও দৌড়ে রুমে চলে গেল। আমিও নিজের রুমের দিকে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নীলা ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের পানি মুছছে। আরে আপু, কি হয়েছে? তোমার চোখে পানি কেন? ও কিছু না, চোখে পোকা পড়েছে। ওহো, বুঝলাম। নীলা কান্না করছিল, কিন্তু আমার থেকে লুকাচ্ছে। নিলয়, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমি চাঁদনিকে রাজি করিয়েছি। চাঁদনির পরীক্ষা কাল শেষ হবে। তারপর কালকে সন্ধ্যায় চাঁদনি তোমার জন্য কলেজের পেছনে অপেক্ষা করবে। তুমি এখান থেকে চাঁদনিকে উঠিয়ে নিও। আমি নীলাকে জড়িয়ে ধরলাম। নীলা কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালো। আপু, কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ আপু, তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। দোয়া করি তোমরা সুখী হও। আচ্ছা আপু, অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। আচ্ছা চলো, আমার প্রচুর ঘুম পাচ্ছে। প্রতিদিনের মতো আমি সবাই শুয়ে পড়লাম, আর নীলা বিছানায় শুয়ে পড়লো। কিছুক্ষণ পর পর আমার কানে কান্নার আওয়াজ আসছে। আমি প্রথমে ব্যাপারটা অতটা সিরিয়াসলি নেইনি, কিন্তু দীর্ঘ সময় কান্নার আওয়াজ কানে আসার কারণে একটু বিরক্ত হলাম। আপু, অনেক রাত হয়েছে, এসব কান্নাকাটি রেখে ঘুমাও, আমার ঘুমের ক্ষতি হচ্ছে। সরি। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাত 3টার দিকে নীলা চিৎকার করে উঠলো। আমি দৌড়ে নীলার পাশে গিয়ে বসলাম। আপু, কোনো প্রবলেম? আমার প্রচুর ভয় লাগছে। সে কি? আচ্ছা, তাহলে লাইট জ্বলিয়ে রাখি, আর ভয় লাগবে না। নীলা নিলয়কে বলল, লাইট জ্বলিয়ে রাখলে তোমার ঘুমের ক্ষতি হবে, তা থেকে তুমি আমার পাশে এসে শুয়ে পড়ো। কি যে বললেন আপু। প্লিজ, একটা রাত। কালকে থেকে তুমিও চলে যাবে, আমিও চলে যাব। খুব ইচ্ছে জানো, এক রাত তোমার পাশে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। আমি নীলার পাশে শুয়ে পড়লাম। নীলা আমাকে পাশে পেয়ে নিশ্চিন্তে ঘুমালো। আমি নীলার মুখের দিকে তাকিয়ে দেখি নীলার চোখ লাল হয়ে আছে, আর চোখের কোণে পানি জমে আছে। মেয়েটা মনে হয় সারা রাত ঘুমায়নি, সারা রাত মনে হয় কান্না করছিল। মেয়েটার কষ্ট আর সহ্য হচ্ছে না। আচ্ছা, চাঁদিনীকে ছেড়ে কি নীলাকে ভালোবাসবো? নীলা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু চাঁদিনীও তো আমাকে অনেক ভালোবাসে। আর নীলা চাঁদনীকে রাজি করিয়েছে। এখন আমাকে অবশ্যই চাঁদনীকে বিয়ে করতে হবে, না হলে চাঁদনী অনেক কষ্ট পাবে। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে নীলা আমাকে ডাক দিল। নিলয় ওঠো, অনেক বেলা হয়ে গিয়েছে। আমি চোখ খুলে দেখি নীলার বুকের ওপর আমার হাত, আর নীলার শরীরের ওপর আমার পা। আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। সরি আপু, রাতে ঘুমের ঘরে হাত চলে গিয়েছে। আজব নিলয়, তুমি আমার স্বামী। স্বামী স্ত্রীকে স্পর্শ করবে, এতে সরি বলার কি আছে? আপু, আমি আপনাকে বড় আপু চোখে দেখি। নিলয়, আজকে তুমি চাঁদনিকে নিয়ে চলে যাবে। হ্যাঁ আপু, আজকেই চাঁদনীর পরীক্ষা শেষ হলেই আজকেই চলে যাব। দোয়া করি তোমরা সুখী হও, তোমাদের জীবনটা সুন্দর হোক। আপু, কলেজের টাইম হয়ে যাচ্ছে, কলেজে যাবেন না? না, আজকে আমার শরীরটা ভালো না। সে কি, তোমার শরীর খারাপ? আগে বলেনি কেন? ডাক্তার ডাকবো? আর না না, ডক্টরের দরকার হবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আপু, সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? নীলা কান্না করে দিল। জানো, আমি যে দিনে তোমাকে বিয়ে করেছি, সেই দিন থেকে তোমাকে নিজের থেকেই ভালোবাসি। কিন্তু আপু, আমি তো চাঁদনীকে ভালোবাসি। ভেবেছিলাম তোমাকে ভালোবেসে নতুন একটা জীবন শুরু করব, কিন্তু তার হলো না। আচ্ছা আপু, আমার কলেজের সময় হয়ে যাচ্ছে, আমি কলেজে চলে যাচ্ছি। কলেজ থেকে এসে কথা বলবো। আচ্ছা, সাবধানে যাও। জি। আমি রাস্তার পাশে এসে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যে রিক্সা চলে আসলো। রিক্সায় উঠে বসলাম। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমি চাঁদনীকে আপন করে পাবো। চাঁদনীকে নিয়ে নতুন করে জীবন শুরু করব। আমাদের বিয়ে হয়ে গেলে হয়তো নীলা আপুও আমাকে ডিভোর্স দিয়ে তার কোনো পছন্দের ছেলেকে বিয়ে করে নেবে। বিভিন্ন চিন্তা করতে করতে কখন যে কলেজে চলে আসলাম বুঝতেই পারলাম না। ভাইজান, আমার ভাড়াটা। কত মামা? ভাইজান, 20 টাকা। আমি রিক্সাওয়ালা মামার হাতে 100 টাকা ধরে দিলাম। মামা, 100 টাকা রাখো, আজকে আমার একটা ইচ্ছা পূরণ হতে চলেছে, তাই খুশি হয়ে আপনাকে 100 টাকা দিলাম। দোয়া করি ভাইজান, আপনার ইচ্ছা পূরণ হোক। আমিন। কলেজে চলে এসে কফি হাউসে গিয়ে বসলাম, কারণ ওখানে চাঁদনী আসবে আমার সাথে দেখা করতে।
কিছুক্ষণ কফি হাউসে একা একা বসে থাকলাম। তারপর চাঁদনি আসলো। কি অবস্থা ম্যাম, কেমন আছেন? কেমন আছি এটা না শুনে বিষ এনে দে, খেয়ে আত্মহত্যা করি। বেবি, এত রাগ করিস কেন? আজকে তো তোকে নিয়ে দূরে কোথাও চলে যাব, ওখানে আমরা নতুন করে জীবন শুরু করব। তোর মতো ভিতুর টিম আমাকে নিয়ে পালাবে? আচ্ছা, বিকালে কফি হাউসে থাকিস, এখান থেকে তোকে তুলে নিয়ে যাব। তো কোথায় নিয়ে যাবি সেটা তো আগে বল। তুই কোথায় যেতে চাস? আমি রাঙামাটি যাব, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমার তো সিলেট যাওয়ার ইচ্ছে ছিল। তাহলে তুই সিলেট যা, আমি বরং রাঙামাটি থেকে ঘুরে আসি। ধুর, মজা করিস না তো। আরে রাগ করছিস কেন? তুই তো আমার বয়ফ্রেন্ড, তোর সাথে তো মজা করবই। হুম। আচ্ছা তাহলে একটা কাজ করি, প্রথমে রাঙামাটি যাব, তারপর ওখান থেকে সিলেট। কিন্তু আমার কাছে তো এত জায়গা ঘোরার টাকা নাই রে। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, আমার আব্বু আছে তো। তোর আব্বু তোকে দিবে তো? হ্যাঁ অবশ্যই দিবে। হো, তাহলে তো কোনো চিন্তাই নেই, বিয়ের আগেই তোর আব্বুর কাছ থেকে টাকা নিব। এখন ক্লাসে চল। আচ্ছা চল। চাঁদনি আমার হাত ধরে আমার ঘাড়ে মাথা দিয়ে হাঁটছে, আর আমি চাঁদনির হাতটা ধরে খেলা করছি। নিলয়। বলো। নীলা আপু কোথায়? তাকে তো দেখছি না। আজকে নাকি ওনার মন খারাপ, তাই কলেজে আসেনি। ওহ নিলয়, নীলা আপু কিন্তু অনেক ভালো মানুষ। জানি তো। তোকে সে ভালোবাসে, তবুও তোকে আমার হাতে তুলে দিচ্ছে। এমন মানুষ পৃথিবীতে খুব অল্প পাওয়া যায় রে। তুই অবশ্য ঠিক বলছিস, কিন্তু আমি তো তোকে আগে থেকেই ভালোবাসতাম। আচ্ছা বাদ দে। কলেজ শেষ করে কফি হাউসের সামনে দাঁড়ালাম। তাহলে বিকেলে এখানেই দেখা হচ্ছে। 3টার দিকে আসবি কিন্তু। ওকে বাবু। চাঁদনিকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি রিক্সা নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি নীলের ভাই রুহান আসছে আমার বাইক নিয়ে। আরে রুহান ভাইয়া, কখন আসলে? এই তো এখনই। আরে চলো চলো, ভিতরে চলো। আজকে আর যাবো না রে, আমার একটা কাজ আছে। পাগল হলে নাকি? চলো। দেখ ভাই, প্লিজ জোর করিস না, বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু আবার আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। বলে রুহান চলে গেল। আমি বাইকের চাবিটা নিয়ে রুমের ভিতরের দিকে যেতে লাগলাম। রুমের কাছে যেতেই কানে কারো কান্নার আওয়াজ ভেসে আসলো। আমি দরজাটা হালকা করে খুলে দেখলাম নীলা খাটের উপর শুয়ে কান্না করছে। হয়তো মেয়েটাকে আজকে ছেড়ে দূরে চলে যাব, যার কারণে কান্না করছে। আচ্ছা, নীলার সাথে এমন অবিচার করা কি আমার ঠিক হচ্ছে? আমি আস্তে আস্তে নীলার পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে তাড়াতাড়ি নীলার চোখের পানি মুছতে লাগলো। আপু, কি হয়েছে? কান্না করছো কেন? কই কিছু না তো। ওহো, দুপুরে খাইছো? মানে বুঝলাম, কিছু খাওনি। আচ্ছা, এখন খেতে চলো। আমার ক্ষুধা নেই, তুমি গিয়ে খেয়ে নাও। আপু, আমি একটু পরে চলে যাব। তুমি যদি আমার যাওয়ার পথে মন খারাপ করো, তাহলে আমি কিভাবে যাব বলো? আমার মন খারাপে তোমার কিছুই যায় আসে না। হ্যাঁ, আপনার মন খারাপ হলে আমার কিছু যায় আসে না। আচ্ছা বাদ দাও, চলো খেতে চলো। থ্যাঙ্কস। কিসের জন্য? এই যে আমার কথাটা রাখলেন। নীলা, আর হয়তো অল্প কিছুক্ষণ তোমার সাথে আছি, যত সময় তোমার সাথে থাকি ততক্ষণ না হয় তোমার কথা মতোই চলি। আচ্ছা বাদ দিন, চলুন খেতে চলুন। আমি নীলাকে নিয়ে খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি সবকিছু গুছিয়ে নিলাম। আমি আজকে পালাবো, এটা শুধু নীলা ছাড়া অন্য কেউ জানে না। নীলা আমার সবকিছু গুছিয়ে দিল। আমি সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসতে লাগলাম। তখনই পেছন থেকে নীলা ডাক দিল। নীলয় শোনো। জি আপু। তোমার কাছে আজকে 2টা রিকোয়েস্ট করব, রাখবে? কি রিকোয়েস্ট? করুন। তুমি আজকে একবারের জন্য আমাকে বউ বলে ডাকবা। খুব ইচ্ছে ছিল তোমার মুখ থেকে বউ ডাকটা শোনার। আর দ্বিতীয় রিকোয়েস্টটা কি? আমাকে একটু জড়িয়ে ধরবে প্লিজ। আমি একটা মিষ্টি হাসি দিয়ে বললাম, সরি আপু, আমি কখনো এই 2টা কাজ করতে পারবো না, কারণ আপনি আমার বউ আপু। নীলা আমার মুখ থেকে এমন উত্তর কখনো আশা করেনি। নীলা আমার উত্তরটা পেয়ে কান্না করতে করতে মেঝেতে বসে পড়লো। আমি বাইক স্টার্ট দিয়ে কলেজের দিকে রওনা দিলাম, চাঁদনির সাথে দেখা করার উদ্দেশ্যে। কলেজে যাওয়ার পথে একটা জামা কাপড়ের দোকানের সামনে গাড়িটা রেখে একটা বিয়ের শাড়ি নিলাম। তারপর আমার বাইক চালাতে লাগলাম। কিছুদূর যেতেই একটা ফুলের দোকানের সামনে পড়লো। আমি ফুলের দোকান থেকে কিছু গোলাপ নিলাম। তারপর বাইক নিয়ে কলেজের সামনে দাঁড় করালাম। এবার শুধু চাঁদনির অপেক্ষায়। কি পাঠক ফাটিকারা, সবাই কি ভাবছেন? শাড়িটা চাঁদনির জন্য কিনেছি, আর ফুলগুলো হয়তো চাঁদনিকে দিব।
কিন্তু এমন কিছুই হবে না। আমি শাড়িটা শুধু নীলার জন্যই কিনেছি। আজকে নীলাকে বউয়ের সাথে সাজিয়ে তাকে সারা জীবনের জন্য বউ করে নিব। নীলা হচ্ছে আমার জীবনের আসল রানী। আমি কালকে রাতে আমার ভুলটা খুব ভালোভাবে বুঝতে পারছি। আমি খুব ভালোভাবে জানি নীলা আমাকে ছাড়া কখনো থাকতে পারবে না। তাই আজকে আমি নীলাকে জীবনের সব থেকে বড় সারপ্রাইজটা দিতে চলেছি। হয়তো আজকে নীলা খুশিতে পাগল হয়ে যাবে। কিছুক্ষণ পর চাঁদনি আসলো, কিন্তু আজকে চাঁদনির সাথে একটা ছেলেও আসছে। সেটা আর কেউ না, চাঁদনির স্বামী। আজকে চাঁদনি আমার কথা মতো তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছে। আমি তার স্বামীকে দেখার জন্য কলেজের সামনে আসছিলাম। চাঁদনির স্বামীর সাথে দেখা করে চাঁদনিকে তার হাতে তুলে দিয়ে বাড়ির দিকে ঘুরিয়ে বাইক চালাতে লাগলাম। তখনই পকেটে ফোন বেজে উঠলো। আমি বাইক রেখে ফোনটা রিসিভ করলাম। আব্বুর ফোন। হ্যালো আব্বু, কি হয়েছে? নিলয়, তুই এখন কোথায়? কেন? আমি কলেজের সামনে। তাড়াতাড়ি আমি যে হাসপাতালের ঠিকানা দিচ্ছি এখানে চলাই। কেন আব্বু, কি হয়েছে? বোমা বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল। এখন বোমার অবস্থা খুব খারাপ বাবা, তুই এখনই চলাই। আব্বু, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি কোনো রকম বাইকটা স্টার্ট দিয়েই আব্বু দেওয়ার ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি আম্মু, আব্বু আর ছোট বোন এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বোন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া, ভাবি বিষ খাইছে, ভাবির অবস্থা খুবই খারাপ রে। বলেই কান্না করতে লাগলো। নীলিমা, কান্না করিস না, শান্ত হ, তোর ভাবির কিছু হবে না। আব্বু, নীলা এখন কোথায়? অপারেশন রুমে। আব্বু, আমি নীলাকে দেখবো। ডাক্তার নীলের কাছে কাউকে এখন যেতে দিচ্ছে না। নীলা কোন রুমে সেটা বলো। আব্বু আঙ্গুল দিয়ে একটা রুম দেখিয়ে দিল। আমি দৌড়ে রুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। সাথে সাথে নাজ এসে আমাকে সরিয়ে দিল। স্যার প্লিজ ডিস্টার্ব করবে না, রোগীর অবস্থা কিন্তু প্রচুর খারাপ। প্লিজ নীলার সাথে একবার দেখা করতে দিন, আমি নীলাকে কিছু বলতে চাই। স্যার এখন আপনি রোগীর সাথে দেখা করতে পারবে না, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি নিরাশ হয়ে হাসপাতালে বেঞ্চিতে বসে পড়লাম। আজকে যদি আমি নীলাকে কষ্ট না দিতাম তাহলে নীলা আজকে এত বড় বোকামি করতো না। সব দোষ আমার। নীলা আমাকে এতটা ভালোবাসে আর আমি কখনো নীলাকে বোঝার চেষ্টাও করিনি। আপন মানুষগুলো আমরা চিনি না। নীলা আমাকে নিজের থেকেও ভালোবাসে। হয়তো আমি চলে যাচ্ছিলাম এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছে। আল্লাহ, তুমি প্লিজ নীলাকে বাঁচিয়ে দাও। আমি আর কখনো নীলাকে কষ্ট দিব না। আমি নীলাকে বউয়ের মর্যাদা দেব। আমি বেঞ্চিতে বসে কান্না করছি আর আল্লাহর কাছে নীলার জন্য দোয়া করছি। আব্বু হাঁটতে হাঁটতে আমার পাশে এসে বসলো, তারপর আমার ঘাড়ে হাত রাখলো। আমি আব্বুর হাতে ছোঁয়া পেয়ে অনেক ভয় পেয়ে গেলাম। নিলয়, তোর মাঝে কি এমন হয়েছিল যে নীলা আত্মহত্যা করার চেষ্টা করলো? আব্বু, কিছু হয়নি। নিলয়, সত্যি করে বল। আব্বু, নীলা যদি বেঁচে ফেরে তাহলে নীলের কাছ থেকে জেনে নিও। আচ্ছা ঠিক আছে, আমি যদি বৌমার মুখ থেকে খারাপ কিছু শুনি তাহলে তোর খবর আছে। আমি কিছুই বললাম না। আমি বেঞ্চ থেকে উঠে নীলিমার পাশে গিয়ে দাঁড়ালাম। রাত হয়েছে, কিছু খাইছিস? না। আচ্ছা খেতে চলো। ভাইয়া, আমি খাবো না, তুই খেয়ে আয়। কেন খাবি না? ইচ্ছে নেই। পাগলামি করিস না তো। ভাইয়া, ভাবি আত্মহত্যা করার চেষ্টা করলো কেন? আজব, আমি কিভাবে বলবো? আমার মনে হচ্ছে তুই ভাবিকে কিছু বলছিলি। আমি নীলিমার কথার উত্তর না দিয়ে চলে আসলাম। তারপর আবার বেঞ্চে বসে পড়লাম। আজকে সবাই আমাকে সন্দেহ করছে, আসলে সব দোষ আমার। নীলা যখন সুস্থ হবে তখন সবাই সত্যটা জেনে যাবে। তখন আমার এই পাপী মুখটা সবার সামনে কিভাবে দেখাবো? আমি বিভিন্ন চিন্তা করতে করতে হাসপাতালে বেঞ্চে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাত 2টার দিকে আব্বু আমাকে ডাক দিল। ওই নিলয়, উঠ। আমি উঠে বসলাম। বৌমার জ্ঞান ফিরছে। আলহামদুলিল্লাহ। যা বৌমার সাথে দেখা করে আয়। তোমরা দেখা করেছো? হ্যাঁ, আমার এতক্ষণে নীলের কাছে ছিলাম, কিন্তু জানিস নীল একবারও তোর নাম করলো না, তোকে খুঁজলো না। আব্বু, নীলা মনে হয় আমার উপর রাগ করে আছে, তাই হয়তো আমাকে খুঁজেনি। যাব, ওটা রাগ ভাঙা। আমি মনে মনে ভাবছি নীলা কি আমাকে ক্ষমা করবে। আমি দৌড়ে নীলার রুমের দরজার কাছে দাঁড়ালাম। ডাক্তার রুম থেকে বের হলো। আপনি নীলার স্বামী? হ্যাঁ ডাক্তার, আমি নীলার স্বামী। নীলা এখন সুস্থ আছে, আপনি নীলার সাথে কথা বলতে পারেন। আচ্ছা ডাক্তার, আমি নীলাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো কবে? বাড়িতে তো 1 সপ্তাহ পর নিয়ে গেলে ভালো হয়, কিন্তু যদি আপনার বাড়িতে রোগীর প্রতি খেয়াল রাখার মতো কেউ থাকে তাহলে কালকে সকালে নিয়ে যেতে পারেন। ডাক্তার, আমি নীলাকে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে তুলবো। ডাক্তার আমার ঘাড়ে হাত দিল। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে নিয়ে যাও। আমি নীলার রুমের দরজা হালকা করে খুলে দেখি নীলা বেডের উপর শুয়ে আছে। নীলা দরজা খুলতে দেখে আমার দিকে তাকালো।
নীলা আমাকে দেখে বিছানা থেকে উঠে বসার চেষ্টা করলো। আমি দৌড়ে গিয়ে নীলাকে আটকালাম। প্লিজ নীলা, উঠবা না, তুমি এখনো সুস্থ হওনি। নীলা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। নিলয় তুমি? হ্যাঁ আমি। অবাক হচ্ছ বুঝি? না, অবাক হচ্ছি না, কিন্তু তুমি চাঁদনির সাথে যাওনি? আমি নীলার হাত ধরলাম। তোমাকে ছেড়ে কোথায় যাব? কেন, চাঁদনির কাছে? তোমাকে বিয়ে করেছি তোমার সাথে সারা জীবন কাটাবো বলে। নিলয়, আমার মনে হচ্ছে তুমি আমার সাথে আবার নাটক করছো। নাটক করছি বলেই তো আজ তুমি এত বড় বোকামি করলে। বাদ দাও এইসব কথা। আত্মহত্যা করতে চাইছিলে কেন? তুমি চলে যাচ্ছিলে বলে। আমি চলে গেলেও তো তুমি নতুন একটা বিয়ে করতে পারতে। আমি তোমাকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করব, এটা আমার দ্বারা সম্ভব না। আমি কান্না করে দিলাম। যে মেয়ে আমাকে ছাড়া অন্য কিছু ভাবে না, আর এতদিন আমি সেই মেয়েকেই কষ্ট দিয়ে আসছি। নীলয়, তুমি কাঁদছো? আমি নীলার হাত শক্ত করে ধরলাম। নীলা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নীলা আস্তে আস্তে উঠে বসলো। নিলয়, তুমি আমার স্বামী। তুমি 1000বার ভুল করলেও আমি 1000বারই ক্ষমা করব। শুধু তুমি আমার সাথে আমার পাশে থাকলেই হবে। আমি তোমাকে সারা জীবন আমার পাশে দেখতে চাই। আমি নীলাকে জড়িয়ে ধরলাম। নীলাও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। তুমি বলছিলে না আমাকে একবার জড়িয়ে ধরবে? আজ থেকে আমি শুধু তোমার। সারা জীবন তোমাকে এভাবে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখতে চাই। তুমি কথা দাও আর কখনো আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা মুখে আনবে না। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি শুধু আমার বড় আপু নীলার সাথেই কথা বলবো। কি বললে? আমি তোমার আপু? বলেই নীলা আমাকে কিল ঘুষে মারতে লাগলো। মানে সরি। আর যদি কখনো বড় আপু বলো না, তাহলে তোমার একদিন আর আমার যে কদিন লাগে লাগুক। নীলার হাতটা আটকে ধরলাম। তারপর ধরে টান দিয়ে বুকের ভেতর নিয়ে আসলাম। তারপর নীলার ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। নীলা আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি তো নীলাকে জড়িয়ে ধরে নীলা ঠোঁটের মিষ্টি ভালোবাসা নিচ্ছি। কিছু সময় পর নীলা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নীলার ওড়নায় মুখটা মুছলাম। এই লুচ্চা, তুমি এমন করলে কেন? তুমি আমার বউ, তোমাকে ছাড়া আর কাকে কিস করবো বলো? তুমি আমার কাছে পারমিশন নিয়েছো? নাওনি কেন? আজব তো, বউকে কিস করবো, এখানে পারমিশন নেওয়ার কি আছে? এতদিন কোথায় ছিল? হ্যাঁ, আজকে বিয়ের 5 দিন পর আসছি বউকে ভালোবাসতে। হ্যাঁ, এতদিন ছোট ছিলাম, আজকে বড় হয়েছি। থাপ্পড় দিব কিন্তু। দাও, বড় অপুর কাছে মার খাইতে বেশ মজা লাগে। কি? আমি বড় আপু? মানে কান ধরো। আপু, ভুল করে বলে ফেলেছি তো। কান ধরো বলছি। ভয় পেয়ে লাফিয়ে উঠলাম। নীলা আমার দিকে মোটা মোটা চোখে তাকিয়ে রইল। আমি কান ধরে দাঁড়িয়ে রইলাম। তুমি এখানে কান ধরে সারা রাত দাঁড়িয়ে থাকবে। কি আপু, এত বড় অবিচার করো না। একদম চুপ, যেটা বলছি সেটাই করবে। বেশি বুঝলে না কিন্তু মেরে পা ভেঙে দিব। আমি নীলার কথা মতো কান ধরে দাঁড়িয়ে আছি, আর নীলা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি মাথাটা একটু নিচু করলাম। ওই, মাথা নিচু করলে কেন? মাথা উঁচু করো। আপু, ঘাড় ব্যথা করছে। আবার আপু? সরি, ভুল করে বলে ফেলেছি। তোমাকে বিয়ে করেছি তোমার মুখ থেকে বউ ডাক শুনবো বলে, আর তুমি আমাকে আপু ডাকো। মানে আমি ছোট থাকতেই আপনি আপু ডাকা অভ্যাস হয়ে গিয়েছে। তোমার এই ফালতু অভ্যেস রাখো। যদি কখনো আমাকে আপু বলো না, তাহলে থাপ্পড় দিয়ে 2 ঘন্টা বসিয়ে রাখবো। আল্লাহ, তুমি আমার মতো নরম ছেলের কপালে এত গুন্ডি বউ দিলা কেন? কি? আমি গুন্ডা? গুন্ডি ছাড়া কি, কলেজের ভদ্র ছেলেগুলা তোমার ভয়ে কলেজে আসা বন্ধ করে দিয়েছে। আজব, কলেজের ছেলেরা কলেজে না আসলে কি আমি ওদের বাড়ি থেকে তুলে আনবো নাকি? ওদের তুমি এত ভয় দেখাও যে ওরা ঠিক মতো ক্লাস করতে পারে না। এই শোনো, আমার ছেলেদের ভয় দেখাতে খুব ভালো লাগে। গুন্ডি একটা। দেখবে এখন তোমার পা ভেঙে দেখে দেব। এটাই ভালো পড়ো। নীলার সাথে ঝগড়া করতে করতে কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। ওই শয়তান, তোমার সাথে ঝগড়া করতে করতে সকাল হয়ে গেল। তাতে আমার কি দোষ? আমি বাড়িতে যাব। পাগল হলে নাকি? এত সকালে হাসপাতাল থেকে বের হলে ডাক্তার বেঁধে রাখবে। বললেই হলো। দেখো, রাগ করো না, তুমি বরং এখন ঘুমাও। আমি ঘুমাবো আর তুমি আমাকে রুমে একা রেখে বাইরে চলে যাবে? আরে পাগলি, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি ঘুমাও। কোথাও যাবে না তো? আমার প্রচুর ভয় লাগে কিন্তু। আরে বাবা না। এদিকে এগিয়ে এসো। আমি নীলার দিকে এগিয়ে গেলাম। আমার পাশে বসো। আমি নীলার পাশে বসে পড়লাম। নীলা আমার হাত শক্ত করে আটকে ধরলো। আমিও নীলার হাত আটকে ধরলাম। এই, আমি এখন ঘুমাচ্ছি,
আমার ঘুম না ভাঙা পর্যন্ত তুমি আমার পাশেই বসে থাকবে। আচ্ছা, নীলা ঘুমিয়ে পড়লো। আমি নীলার ঘুম মাখা মুখের দিকে তাকিয়ে আছি। মেয়েটা কত মিষ্টি, কত সুন্দর দেখতে মেয়েটাকে। বউ হিসেবে পাওয়ার পর এখন মনে হচ্ছে আমি খুব ভাগ্যবান। আমি নীলার হাতে একটা চুমু খেলাম। মেয়েটাকে সারা জীবন যদি বুকের ভেতর রাখতে পারতাম। আমি মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি, তবুও মেয়েটা আমাকে ক্ষমা করে দিল। সত্যি মেয়েটা অনেক বড় মনের মানুষ। প্রতিটা ছেলে যদি নীলার মতো বউ পাইতো তাহলে তাদের জীবনে কোনো দুঃখ থাকতো না। আমি নীলার পাশে বসে আছি, হঠাৎ ডাক্তার আসলো। স্যার, রুগীকে কখন নিয়ে যাবেন? ঘুম ভাঙলে নিয়ে যাব। স্যার, রুগী এখন মোটামুটি সুস্থ, কিন্তু মনে রাখবেন রুগীকে কখনো ডিপ্রেশনে ফেলবেন না। আচ্ছা। আমি এখন আসি, আপনি হাসপাতালের বিল মিটিয়ে রুগীকে নিয়ে যেয়েন। ওকে। ডাক্তার চলে যেতেই নীলিমা আসলো। ভাইয়া, ভাবি এখন কেমন আছে? এই তো মোটামুটি ভালো। তুই কালকে রাত থেকে কিছু খাসনি? খাওয়ার সময় পাইনি। আচ্ছা ঠিক আছে, তুই এখন খেয়ে আয়, ততক্ষণ আমি ভাবির পাশে বসছি। না রে, নীলা ঘুম থেকে উঠে যদি জানতে পারে আমি ওকে রেখে বাইরে গিয়েছিলাম তাহলে অনেক রাগ করবে রে। তাহলে আমি বরং তোর খাবারটা এখানে এনে দিই। না থাক, নীলা ঘুম থেকে উঠলে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আব্বুকে গিয়ে বলি হাসপাতালের বিলটা মিটিয়ে দিতে, তারপর আমরা ভাবিকে নিয়ে বাড়িতে যাব। আচ্ছা যা। কিছু সময় পর নীলার ঘুম ভাঙলো। নীলা উঠে আমার মুখের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। আমিও নীলার দিকে তাকিয়ে একটু হাসি দিলাম। আমি বাড়িতে যাব, এখানে আমার দম বন্ধ লাগছে। হ্যাঁ চলো, আমরা বাড়িতে যাব। আমি নীলার হাত ধরলাম। নীলা আমার হাত ধরে উঠে দাঁড়ালো, তারপর আমার ঘাড়ে মাথা রাখলো। আমি নীলাকে রুম থেকে বাইরে নিয়ে গেলাম। শ্বশুর শাশুড়ি আসলো। নীলা শাশুড়িকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলো, তারপর কান্না করে দিল। আমি মাথা নিচু করে আছি। স্বামী স্ত্রীদের মাঝে একটু একটু ঝগড়া হয় রে মা, তাই বলে তুই এত বড় বোকামি করবি? সরি আম্মু। মা, কখন আর বোকামি করিস না। আচ্ছা আম্মু। শাশুড়ি আমার কাছে আসলো। বাবা, তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ কখন আমার মেয়েটাকে কষ্ট দিও না। আমি মাথা নিচু করে রইলাম। বাবা, আমার মেয়েটা যদি কখনো ভুল করে তাহলে তুমি প্লিজ ক্ষমা করে দিও। তুমিও তার সাথে রাগ করে থাকবে না, কারণ মেয়েটা তোমাকে নিজের থেকেও ভালোবাসে। আচ্ছা বিয়ান, বাড়িতে চলুন, বাড়ি থেকে কথা হবে। না বিয়াই, আজকে যাব না। আপনারা বরং কালকে নিলয় আর নীলাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন। আচ্ছা বিয়ান। নীলের আম্মু চলে গেল। আমি নীলাকে নিয়ে গাড়িতে তুলে দিলাম। নীলের সাথে আব্বু আম্মু আর নীলিমাকে বাড়িতে পাঠিয়ে দিলাম। তারপর আমি বাইক নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে ঢুকে রুমের দিকে যেতে লাগলাম। নিলয়। হ্যাঁ আব্বু। নীলার দিকে একটু খেয়াল রাখিস। আব্বু তুমি কোনো চিন্তা করো না। আমি রুমের দিকে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নীলা আর নীলিমা গল্প করছে। ওই শাকচুন্নি, তুই আমার বউয়ের এখানে কেন? যা, দূর হয় এখান থেকে। ওই কুত্তা, তুই কে যে আমাকে দূর হতে বলছিস? আমার ভাবির সাথে আমি গল্প করব, তাতে তোর কি? আমার বউয়ের সাথে তোর মতো শাকচুন্নিকে মিশতে দিব না। ভাবি, দেখেছো তোমার সামনে শয়তানটা আমাকে শাকচুন্নি বলছে, তুমি কিছু বলো। এই সকালের কথা মনে হয় ভুলে গিয়েছো? সকালের মতো কান ধরিয়ে রাখবো কিন্তু। ইয়ে না, মানে আছে তো। আচ্ছা তুমি শুধু শুধু নীলিমার সাথে ঝগড়া করো কেন? ওর মতো শাকচুন্নিকে আমার একদম ভালো লাগে না। ভাবি, তুমি ওকে কিছু বলো, না হলে কিন্তু আমি ওকে মেরেই ফেলবো। আয় আয়, দেখি তোর কত সাহস। আমার গায়ে হাত দে, মেরে বস্তা বানিয়ে দেবো। ওই একদম চুপ। ভয় পেয়ে চুপ হয়ে গেলাম। শুধু বাচ্চাদের মতো ঝগড়া আর ঝগড়া। নীলিমা, তুই এখন যা তো। না, আমি যাব না, দরকার হলে তুই দূর হ। দেখ বোন, অনেকদিন পর আজকে বউটাকে কাছে পাইছি, একটু রোমান্স করবো, তুই প্লিজ যা। নীলিমা মুখে হাত দিয়ে দৌড় দিল। এই দুষ্টু, রোম্যান্স করবে মানেটা কি? কাছে আসো বলছি। যতক্ষণ আমাকে বউ বলে না ডাকবে ততক্ষণ তোমার পাশে যাব না, রোম্যান্সও না। আমার দ্বারা তোমাকে বউ বলে ডাকা কখনোই সম্ভব নয়। তুমি আমাকে বউ বলে যদি না ডাকো তাহলে এবার কিন্তু আমি থাপ্পড় দিব। নীলার কাছে গেলাম, তারপর নীলার হাতটা ধরলাম। আমার হাতের সেই বিয়ের শাড়িটা নীলার হাতে দিলাম। শাড়িটা কার জন্য কিনছিলে? তোমার জন্য। আমার মনে হয় শাড়িটা তুমি চাঁদনির জন্যই কিনেছিলে। অন্যের বউ এর জন্য শাড়ি কিনলে মার খেতে হবে। বুঝলাম না। বুঝা লাগবে না, যাও শাড়িটা পরে আসো। নীলা শাড়িটা পরতে চলে গেল। তৎক্ষণে আমার ঘরটা সুন্দর করে সাজিয়ে ফেললাম।
আজকে নীলাকে নিয়ে বাসর করব। আজকে আমাদের মাঝে কোনো অভিনয়ের দেওয়াল থাকবে না। আজকে আমরা একে অপরকে আপন করে নেব। নীলা শাড়ি পরে এসে আমার সামনে দাঁড়ালো। আমি নীলার দিকে তাকিয়ে অবাক। এত সুন্দর লাগছে মেয়েটাকে যে আমি নীলার দিকে এক নজর তাকিয়ে আছি। মেয়েটাকে বউ সাজে অনেক মায়াবী লাগছে। নীলা এত সুন্দরী যে আমি ছোট থাকতেই নীলার উপর ক্রাশ খাইছিলাম, কিন্তু বয়সে বড় হওয়াতে কখনো নীলাকে নিয়ে কিছু ভাবিনি। আমি যদি আগে জানতাম নীলা আমার বউ হবে, তাহলে আমি চাঁদনীকে না ভালোবেসে নীলাকে ভালোবাসতাম। এই এমন করে কি দেখছো? আমার বউটাকে দেখি। বেশি দেখলে কিন্তু নজর লেগে যাবে। এত সুন্দরী হলে তো নজর লাগবে। কই, আমি তো সুন্দর না। শুধু সুন্দর না, তুমি মারাত্মক সুন্দর। হয়েছে হয়েছে। আমি নীলার দিকে এগিয়ে গেলাম। তারপর নীলার সামনে দাঁড়ালাম। নীলা লজ্জায় মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি নীলার মুখটা ধরে হালকা উঁচু করে নীলার কপালে একটা চুমু এঁকে দিলাম। নীলার চোখ বন্ধ করে আছে। আমি তৎক্ষণে আমার পকেটে থাকা ডায়মন্ডের রিংটা বের করে নিলাম। আমি বিয়ের আগেই একটা ডায়মন্ডের রিং কিনে রেখেছিলাম। যে মেয়ে আমার বউ হবে তার জন্য এটা, বাট আমার ফ্যামিলির কাউকে কখনো দেখায়নি। আজকে রিংটা নীলাকে পরিয়ে দিব। তারপর নীলার সামনে হাঁটু গেড়ে বসলাম। আমি নীলার দিকে ডায়মন্ডের রিংটা এগিয়ে দিলাম। চোখটা খোলো। নীলার চোখ খুলে আনন্দে আমাকে জড়িয়ে ধরলো। আমি নীলার হাতটা এগিয়ে নিলাম। তারপর আস্তে করে রিংটা আঙ্গুলে পরিয়ে দিলাম। রিংটা কেমন? এক কথায় অসাধারণ। এত সুন্দর একটা উপহার দিলাম, এর জন্য কি আমি তোমার কাছ থেকে কিছু পাবো না? নীলা আমার মুখে একটা কিস দিল। শুধু কি কিস? আমার সব কিছুই তো তোমার। বুঝলাম, তুমি কিছুই করবে না, যা কিছু করতে হবে সব আমার। এই দুষ্টু, মেয়েরা কিছুই করে না, তোমাদেরই নিতে হয়। আমি নীলার ঘাড়ে হাত দিয়ে নীলাকে আমার কাছে এগিয়ে নিলাম। তারপর নীলার মুখটা দুই হাত দিয়ে হালকাভাবে ধরে নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। নীলা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি আবার নীলার হাত ধরলাম। আজকে আমি তোমার ভয় ভাঙাবো বলেই নীলার হাত ধরে টান দিয়ে নীলাকে বুকের মাঝে টেনে নিলাম। তারপর আলতো করে নীলার ঘাড়ের চুল সরিয়ে দিয়ে নীলার ঘাড়ে কিস করলাম। তারপর নীলাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। আমি আমার গায়ের টি শার্টটা খুলে ফেলে দিলাম। তারপর নীলার বুকের উপর শুয়ে পড়লাম। নীলার গোলাপি ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। নীলা চিৎকার করতে লাগলো। আমি নীলাকে আরো শক্ত করে বিছানার সাথে চেপে ধরলাম। নীলা প্রথমে আমার ঠোঁট থেকে ওর ঠোঁট সরিয়ে নিচ্ছিল। কিছুক্ষণ আমি জোর করে নীলার ঠোঁট চুষছিলাম। তার কিছুক্ষণ পর আমি নীলাকে ছেড়ে দিয়ে উঠে বসলাম। নীলা এবার নিজে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার উপর উঠে বসলো। আমি এবার বুঝলাম বউ আমার গরম হয়ে গিয়েছে। নীলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার ঘাড়ে মুখ ঢুকে চুষতে চুষতে আমার ঠোঁটের দিকে যাচ্ছে। আমি নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। নীলা আমাকে শক্ত করে এঁটে ধরে রেখেছে। নীলা এবার আমার ঠোঁট চুষতে লাগলো। আমিও নীলের ঠোঁট চুষতে লাগলাম। দুইজন মজা নিচ্ছি। আমি এবার এক টানে নীলার শাড়িটা খুলে ফেললাম। তারপর নীলার পেটে একটা চুমু দিতেই নীলা আমার চুল শক্ত করে এঁটে ধরলো। এবার নীলা আস্তে আস্তে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। তারপর আমরা দুজনে ভালোবাসার বিশাল সমুদ্রে ডুবে গেলাম। বাকিটা না হয় ইতিহাস থাক। দীর্ঘ 2 ঘন্টা দুজনে ভালোবাসার সমুদ্রে ডুবে থাকলাম। তারপর নীলাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি নীলা আমার পাশেও নেই। আমি ঘুম থেকে উঠে এদিকে ওদিকে নীলাকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর নীলা গোসল করে চুল মুছতে মুছতে আসছে। তারপর নীলা আমার বিছানায় পাশে এসে বসলো। এইবার তো উঠুন স্যার। এত সকালে উঠে কি করব? কলেজে যাবে না? আমার আজকে কলেজ নেই। তোমার কলেজে নেই তাতে কি, আমার তো কলেজ আছে। তোমার কলেজ আছে, তুমি একা চলে যাও। এই, তুমি তোমার বউকে একা একা কলেজে পাঠিয়ে বাড়িতে ঘুমাবে? আজকে শরীরটা অনেকটাই মনে হচ্ছে, তাই ঘুমাবো। জলদি উঠো, গোসল করে এসো। আমি ভয় পেয়ে লাফ দিয়ে উঠে বসলাম। তারপর নীলা বিছানা গোছাতে লাগলো। আমি গোসল করে এসে দেখি নীলা আমার জন্য রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। আমি আস্তে আস্তে রান্নাঘরে গিয়ে নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। নীলা লাফিয়ে উঠলো। ভয় পেয়েছে বুঝি?